ব্যবস্থা করতে আর দেরি করা যাবে না, আরো আগেই নিয়ে যাওয়া উচিত ছিল। কেন যে এসব ডাক্তার আর হাসপাতালকে ভরসা করতে গেল? ঈশান সম্মতি জানিয়ে সব ব্যবস্থা করতে গেল। ওই দিনও ঈশান যেতে চেয়েছিল ইরহানের ক্ষতি করতে, কিন্তু ইমন বলেছে নিজে যাবে। ঈশানের দ্বারা নাকি কিছু হবে না, এত সুযোগ পেয়েও সে নিজে কাজে লাগাতে পারেনি। এইবার ইমনই যাবে। ইমনের কথা শুনে প্রথমে প্রচুর রাগ উঠে গিয়েছিল, বলেছিল আমি যাব, এবার দেখিয়ে দিব। কিন্তু ইমন দেয়নি। ভাগ্যিস দেয়নি, নয়তো ইমনের জায়গায় ঈশান থাকতো। কথাটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ঈশান। ইরহান চলে গেছে আজ 2 দিন হলো। গিয়েই ফোন করেছিল জ্যোতির কাছে, কিন্তু সে ফোন ধরেনি। ইরহান ভেবেছে জ্যোতি হয়তো ঘুমায়, নয়তো ফোনের কাছে নেই, এজন্য ধরতে পারেনি। তাই দাদির কাছে ফোন দিয়ে জানায় সে ঠিকঠাক ভাবে পৌঁছে পেরেছে, কোনো অসুবিধা হয়নি। ওই দেশে যাওয়ার একদিন পরই নতুন ফোন কিনে ইরহান। তার জ্যোতি রানীর সাথে যে কথা বলতে হবে, এক নজর দেখতে হবে, নয়তো বুকের তোলপাড় কোনোভাবেই শান্ত হবে না। ওই মেয়েটার মুখে তাকালে মন আপনা আপনি শান্ত হয়ে যাবে। কল দেয় জ্যোতিকে ইরহান, কিন্তু বেজে বেজে কেটে যায়। জ্যোতি রিসিভ করে না। অগণিতবার কল দিয়েও জ্যোতিকে পায় না। কয়েকবার কল রিসিভ হয়, ইরহান উৎসাহের সাথে কথা বলতে যায়। অপর পাশের ব্যক্তির গলা শুনেই ইরহানের সব উৎসাহ হারিয়ে ফেলে। যদি কল রিসিভ করে দাদিকে ধরিয়ে দিয়ে নিজে ঘর থেকে বের হয়ে যায়। যদি দাদি বলেও ইরহানের সাথে একটু কথা বলাতে পারে। মেয়েটা কি বুঝতে পারে না তার কণ্ঠস্বর শোনার জন্য আর তাকে এক নজর দেখার জন্য একটা মানুষ কতটা তৃষ্ণার্ত হয়ে আছে? ইরহান কল করা থামায় না। দেখবে কত সময় তার জ্যোতি রানী কথা না বলে অভিমান করে থাকতে পারে। ইরহান কল দিলে জ্যোতি একদৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে, ইচ্ছে করে লাফিয়ে পড়তে, কল রিসিভ করে তার বোকা পুরুষকে দেখতে। কিন্তু এখন দেখলে যে নিজেকে ঠিক রাখতে পারবে না। যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক, জ্যোতি তো ভালো নেই একদম। ইরহান যেদিন চলে গেছে ওই দিন থেকে স্কুলে যায় জ্যোতি। বাড়িতে থাকলে একদম ঠিক থাকতে পারবে না। ইরহান চলে যাওয়ার আগে বলে গেছে যেন স্কুলে পড়ানো ছেড়ে দেয়, এই শরীরে আর কোনো কিছু করতে হবে না। জ্যোতি বলেছে আরো কয়েক মাস পর ছাড়বে। বাড়ির সব কাজ জ্যোতিই করে। দাদি বকেও জ্যোতিকে আটকাতে পারে না। তার সেই এক কথা, তুমি কয়দিন বিশ্রাম নাও, পরে তুমি সব করো। আজও জ্যোতি রান্নাঘরের সকল কাজ করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু ফোন নিতে মনে থাকে না, বাড়িতেই পড়ে থাকে। স্কুল ছুটির পর জ্যোতি আর সীমা একসাথে গল্প করতে করতে হেঁটে আসছে। দুজন বান্ধবী হয়ে গেছে, সবকিছু একজন আরেকজনকে শেয়ার করে। নানান কথার মাঝে সীমা বলে ওঠে, এই জ্যোতি, জানিস আমার উনি আমাকে আজ সকাল সকালই ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। আজ বিকেলেই বলেছি দেখা করার জন্য। শাড়ি পরে যাবো ভাবতেছি, কেমন হবে রে? জ্যোতি হাঁটতে হাঁটতে সীমার দিকে তাকিয়ে বলে, ভালোই হবে, শাড়ি পরেই যা। সীমার মুখে কি উৎফুল্লতা তার প্রিয় মানুষটার সাথে দেখা করা নিয়ে। সীমার আকত করে রাখা, কয়দিন পরে উঠিয়ে নিবে তাকে। অনেকদিন পর দেখা হবে, বুঝলি জ্যোতি? এই ভালোবাসা দিবস নিয়ে কত কিছু ভেবে রেখেছি। জ্যোতি চুপচাপ সীমার কথা শোনে। এই জ্যোতি, ভাইয়া তোকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানায়নি? দেশে থাকলে আজ মনে হয় তোর দিনটা খুব স্পেশাল করে দিত। উনি দেশে থাকতে আমার প্রতিদিনই স্পেশাল ছিল, আর এসব আমি পালন করি না। প্রবাসীর বউদের আবার ভালোবাসা দিবস? একাকিত্বই তাদের সঙ্গী। দিনের সংসারের কাজ, রাতে অপূর্ণ কিছু স্বপ্ন ও চাওয়া নিয়ে ঘুম, এটাই জীবন। কথাটা বলে জ্যোতি জোরে জোরে হেঁটে গেট পেরিয়ে বাড়ির ভেতর ঢুকে যায়। সীমা ওইখানে দাঁড়িয়ে জ্যোতির যাওয়ার দিকে তাকিয়ে রয়। মেয়েটাকে কিসে কষ্ট দিয়ে ফেললো? কাল দেখা হলে আগে সরি বলে নিবে, ঠিক করে নেয় সীমা। তারপর নিজেও নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। ঘরের কাছে আসতে জ্যোতির দাদি জ্যোতিকে বকাবকি শুরু করে দেয়। কি তামাশা শুরু করছস তুই সেরি? পোলাটারে কষ্ট দিয়া তুই ড্যাং ড্যাং কইরা ঘুরিয়া বেড়াস? বলি কার লেগা গেছে সেই দূর দেশে? নিজের পেটের দায়িত্ব আর অন্য দেশে পাড়ি জমায় নাই। নিজের এক পেট ছিল, চাইলে দেশে পইরা থাকতে পারতো। যেখানে রাত ওইখানেই কাজ। তোর আর নিজের পোলাপাইনের কথা চিন্তা কইরেই সব মায়া ত্যাগ কইরা গেছে। তুই কি শুরু করলি? কই তুই ছেলেটার পাশে থাকবি যেন মন খারাপ না করে, সেই দিকে খেয়াল রাখবি। আর তুই কথা বলস না, সেই যে একের পর এক কল দিতাছে, এটা তোর শরীরে লাগে না? থাকতে মূল্য দিতে শিখ, এত অবহেলা করিস না, পরে নয়তো আফসোস করবি।
দাদির মুখে এই কথা শুনে জ্যোতির বুকটা ধক করে ওঠে। তাড়াতাড়ি বড় বড় পায়ে ঘরে ঢুকে জ্যোতির দাদি জ্যোতির জ্বর দিকে তাকিয়ে মুচকি হাসে। এবার ঠিক কলও ধরবে আর কথাও বলবে। এই কথাগুলো না বললে আরো কয়েকদিন মনে অভিমান পুষে রাখতো। এতে করে দুজনই কষ্ট পেত। ইমনকে ডাক্তার বলার কয়েক ঘন্টা পরেই শহরের উদ্দেশ্যে নিয়ে যায়। সব ব্যবস্থা খুব দ্রুত করা হয়েছে, আরো আগে নিয়ে যাওয়া উচিত ছিল। এখানে ফেলে রাখা একদম ঠিক হয়নি, শুধু শুধু কষ্ট করেছে। শহরে ভালো একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমনকে। ডাক্তার ইমনের সব পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে। এখানে উনি জানায় মাথাটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই, সমস্যা হলো পা নিয়ে। পায়ে অপারেশন করা লাগবে। খুবই বাজেভাবে আঘাত পেয়েছে ডান পায়ে। 2 দিনের ভিতরে অপারেশন করানো লাগবে, নয়তো পা কেটে ফেলে দিতে হবে। আর এই অপারেশন করেও পা ঠিক হবে কিনা সেটা ডাক্তার সিওরিটি দিতে পারছে না। অপারেশনের কয়েক মাস পর পা ঠিক হলেও হতে পারে, নাও হতে পারে। ঠিক না হলে ডান পায়ে কখনো হাঁটতে পারবে না। সব শুনে তাসলিমা বানু বলে, অপারেশন করার জন্য এত শত ভেবে এখন কাজ নেই, আগে অপারেশন করাক, পরেরটা পরে দেখা যাবে। ডাক্তার জানায় অপারেশনে অনেক টাকা লাগবে, সাথে সকল খরচ মিলিয়ে 3 লাখের মতো পড়বে। এত টাকা শুনেও তাসলিমা বানু চুপ। যতই টাকা লাগুক, এখন আর 1 টাকার মায়া করলে চলবে না। আগে নিজের ছেলে, পরে সবকিছু। ডাক্তারকে বলে দেয় অপারেশনের সব ব্যবস্থা করার জন্য। ঠিক সময়ে এসে নির্বাক, তার মাথায় ছোটখাটো একটা বাজ পড়েছে। এত টাকা লাগার কথা শুনে তাও যদি ডাক্তার নিশ্চয়তা দিত যে ইমন ঠিক হবে, নিশ্চয়তা ছাড়া এতগুলো টাকা খরচ করার কোনো মানে খুঁজে পাচ্ছে না ঈশান। দিনা ওদের সাথে আসেনি, বাড়িতেই রয়ে গেছে। লিমাকে তাসলিমা বানু ইমনের কাছে রেখে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লিমার পরিবারও খবর পেয়ে নাকি আসতেছে এখানে। এত কিছুর মাঝে লিমা তার পরিবারকে খবরটা বলতে একদম ভুলে গেছে। শহরে আসার পথে তাদের জানিয়েছে। তাসলিমা বানু লিমার পরিবার থেকে এসব টাকা শোধ তুলবে ভেবে নেয়। আপাতত নিজের থেকেই নিতে হবে। এসব নিয়ে ঝামেলা করলে এখন চলবে না, তাই পরে এসব নিয়ে আলোচনাতে বসবে। বাড়ি থেকে টাকা আনার উদ্দেশ্যে রওনা দেয় তাসলিমা বানু আর ঈশান। বাসে বসে ঈশান বলে ওঠে, এসবের কি দরকার মা? ডাক্তার তো কোনো নিশ্চয়তা দিতে পারছে না ঠিক হবে কিনা, তাহলে এত টাকা খরচ করার কি দরকার? শুধু শুধু টাকাগুলো জলে ফেলবে। তাসলিমা বানু ঈশানের কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে বলে, এখন তুই কি বলছিস ঈশান? ভাই হয় ও তোর। আমি জানি ও আমার ভাই। তোমার তো আর এক ছেলের কথা ভাবলে চলবে না, আমার কথাও ভাবতে হবে, আমারও ভবিষ্যৎ আছে। এখন তো সব টাকা দুইজনের ভাগ থেকে যাবে। অপারেশন হবে, ভাইয়ের টাকার ভাগ তো আর থেকে যাবে। তুই কি বলতে চাইছিস সোজাসুজি বল। এই যে অপারেশন 2 দিনের ভিতর করতে হবে, এর মধ্যে তুমি সব ভাগাভাগি করে দাও। ভাইয়ের অপারেশনের টাকা তার ভাগ থেকে যাক, আমার ভাগ কেন যাবে? বাহ, এই না হলে ভাই, বড় ভাই অসুস্থ হয়ে পড়ে আছে আর তার চিকিৎসার জন্য টাকা নিতে হবে তার ভাগ থেকে। টাকার কাছে সবাই পরমা, তাছাড়া আমার কথাটা তো ভাববে একবার, আমারও ভবিষ্যৎ আছে। তাসলিমা বানু ঈশানের দিকে কিছু সময় তাকিয়ে থেকে কিছু একটা ভাবে, তারপর ঈশানকে বলে, ঠিক আছে, তুই কাগজপত্রের ব্যবস্থা কর, আমি তোদের দুইজনের নামে সমান করে লিখে দিচ্ছি। আর অপারেশনের টাকা না হয় ইমনের ভাগ থেকেই যাবে। কথাটা শোনা মাত্র ঈশানের মুখে হাসি ফুটে ওঠে। টাকার টেনশনে এত সময় মাথা ছিঁড়ে যাচ্ছিল, এখন স্বস্তি। এখন আর নিজের ভাগ থেকে একটা টাকাও যাবে না। ঘরে ঢুকে জ্যোতি তার বোরকা না খুলে ফোন নিয়ে বসে, কিন্তু একই লাস্ট কল এসেছে আরো আধা ঘন্টা আগে। প্রায় অনেক সময় ফোনের দিকে তাকিয়ে রয়। কল না আসায় ফোনটা বিছানায় রেখে উঠে দাঁড়ায়। তারপর ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বোরকা খুলে। এখনো ফোনে কল না আসায় তাড়াতাড়ি করে যায় হাত মুখ ধোয়ার জন্য। হাত মুখ ধোয়ার পর এসে আবার ফোন হাতে নেয়, কিন্তু ইরহান ফোন দেয়নি, নিজেও দিতে পারছে না। হাত পা কেমন কাঁপছে। যদি বুঝে গেছে নিজে থেকেও দিতে পারবে না। ফোনের দিকে তাকিয়ে ভাবলো ইরহান কল দিতে দিতে একটু সাজুগুজু করে নেক। উঠে গিয়ে মাথাটা ভালো করে আছড়িয়ে নেয়, চোখে কাজল দেয়, ঠোঁটে হালকা একটু লিপস্টিক দেয়, তারপর আবার মোবাইল হাতে নিয়ে বসে। কিন্তু কিসের কি, ইরহানের কল তো আসছে না। 2 ঘন্টা ধরে বসে অস্থিরতা কাজ করতে থাকে জ্যোতির ভিতর। তার বোকা পুরুষ এখন আর কল কেন করছে না, তার উপর কি রাগ করেছে? এরই মধ্যে জ্যোতির দাদি ঘরে ঢুকে দেখে জ্যোতির ফোন হাতে নিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কি রে জ্যোতি, কথা হয়েছে না জামাইয়ের সাথে? জ্যোতি ছলছল নয়নে তাকায় দাদির দিকে, ঝরা গলায় বলে, দাদি, উনি আর কল দিচ্ছে না কেন? কথা হয় নাই? না, মনে হয় কাজে আছে, চিন্তা করিস না।
ঠিক হাতেই সময় হলেই কল দিবে, এসে খেয়ে নে। তুমি খেয়ে ওঠো, আমি ওনার সাথে কথা বলে পরে খাবো। এখন বুঝতে পারছিস অপেক্ষা করেও না পেলে কেমন লাগে? এর মধ্যে জ্যোতির ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জলজল করছে বোকা পুরুষ লেখা নামটা, যেটা জ্যোতি নিজেই দিয়েছে ইরহানের নতুন নাম্বারে। জ্যোতির দাদি বুঝতে পেরেছে ইরহান কল দিয়েছে, তাই জ্যোতিকে চোখের ইশারায় কথা বলতে বলে বেরিয়ে যায়। জ্যোতি কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে গলা শুকিয়ে গেছে। কলটা রিসিভ করতে ইরহানের হাস্যজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে ওঠে। জ্যোতি ফোনটা হাতে নিয়ে ইরহানের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বালিশে মাথা রেখে শোয়। প্রথম কয়েক মিনিট নীরবতার সাথে দুজন দুজনের দিকে অপলকে তাকিয়ে রয়। কিছু সময় পর ইরহান নীরবতা ভেঙে বলে ওঠে, বাচ্চার আম্মু, এই বাচ্চার আম্মু, ও আমার জ্যোতি রানী। ইরহানের আদরে ডাক শুনে জ্যোতির চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে নীরবে। কিছু বলবা না? আমার সোনা ময়না পাখি, চোখে কাজল ধোয়া পানি, সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি। দূরপ্রবাসে পইরা থাকি, একলা লাগে খুব, চোখের সামনে ভাইসা ওঠে সোনা পাখির মুখ, তার লাইগা ছটফট করে আমার পোড়া বুক। জ্যোতি আর চুপ থাকে না। তার বোকা পুরুষকে আর সে কষ্ট দিবে না। কেমন আছেন আপনি বোকা পুরুষ? আহ, এত সময় কেমন ছিলাম নিজেও জানি না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার বাচ্চার আম্মু কেমন আছে? দেখে কি মনে হচ্ছে? ভালো করে দেখে বলুন কেমন আছি। রাতে ঘুমাও না, চোখ দেখে বোঝা যাচ্ছে। কেউ একজন আমাকে ঘুমের মধ্যে রেখে চলে গেছে, তাই ঘুমের সাথে আড়ি করেছি। ঘুমের মধ্যে না রেখে আসলে আমি আর এই জন্মে এই দেশে আসতে পারতাম না। সে যাই হোক, এখন থেকে ঠিক সময় ঘুমাবা আর খাবার খাইবা। বেলা তো অনেক হয়েছে, দুপুরের খাবার খেয়েছো? পরে খাবো। পরে না, এখন খাবার নিয়ে আসো যাও। আমি লাইনে আছি। মোবাইলেরটা বালিশের মাঝে সুন্দর করে রাখো, আর গিয়ে খাবারটা নিয়ে আসো, খেতে খেতেই কথা বলতে পারবা। জ্যোতি আর আমত করেনি। আসলে প্রচুর খিদে লেগেছে তার। গিয়ে খাবার নিয়ে এসে বসে। খেতে খেতে ইরহানকে জিজ্ঞেস করে, আপনি সকালে খেয়েছিলেন? হ্যাঁ। জ্যোতি খাওয়া শেষ করে এসে আরেকটা বালিশ এনে শোয় মোবাইলে বরাবর হয়ে। এবার চোখ বন্ধ করে ঘুমাও তো, এই কয়দিন ঘুমাওনি ঠিক মতো। না, আমি ঘুমালে আবার আপনার দেখা কখন পাবো জানি না। আমি কল কাটবো না, তুমি ঘুমাও। তুমি ঘুমাইলে পরেই কল কাটবো। তারপর জ্যোতি ইরহানের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় ঠিকই ঘুমিয়ে পড়ে। ইরহান স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, তারপর কল কেটে কাজে লেগে পড়ে। একবার দেখা পাবো, শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এইটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে? সেই কবে, কোনো বৃহস্পতিবার। আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। জ্যোতির এখন সময় যেন কাটতেই চায় না, শুধু এই আশায় দিন পাড়ি দেয় কখন সময় হবে তার বোকা পুরুষ তাকে কল দিবে, আর সে ওই মুখখানা দেখে তৃষ্ণার্ত হৃদয়ে তৃষ্ণা মিটাবে। প্রতিদিন নিয়ম করে কথা হয়, দূরত্ব বাড়লে নাকি ভালোবাসা কমে যায়। ইরহান জ্যোতির ভালোবাসা এক ফোঁটাও কমেনি, দিনকে দিন বেড়েই চলেছে। সত্যিকারের পবিত্র ভালোবাসাগুলো বুঝি এমনই হয়। আজ শুক্রবার, কাল অনেক রাত পর্যন্ত জেগে কথা বলেছে জ্যোতি ইরহানের সাথে। ইরহান কত বলেছে, ঘুমাও, এখন তোমার প্রচুর ঘুমের দরকার, নয়তো শরীর খারাপ করবে। জ্যোতির সেই এক কথা এসবে শরীর খারাপ করবে না আবার। আপনার সাথে কথা না বলতে পারলে আর মন ভরে আপনাকে দেখতে না পারলেই শরীর মন দুটোই খারাপ হবে আমার। জ্যোতি একটু বেলা করে ঘুম থেকে ওঠে, তারপর আস্তে আস্তে বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে আসে। হাত মুখ ধুয়ে এসে দেখে জ্যোতির দাদি খাবার নিয়ে বসে আছে। জ্যোতির খাবার দেখেই ক্ষুধা লেগে গেছে, তাই দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে পড়ে। খেতে খেতে দাদিকে জিজ্ঞেস করে, দাদি তুমি খাইছো? না, খাবো। তুই আগে খাওয়া শেষ কর। কি বলো, কত বেলা হয়ে গেছে, এখনো না খেয়ে বসে আছো কেন? আমার সাথেই খেতে বসতে পারতে। আমি খেয়ে নিব বু, তুই টেনশন নিস না, তুই ভালো করে খা। খেয়ে নিও কিন্তু তুমি। খেয়ে নিব। যদি খাবার শেষ করে পুকুর পাড়ের দিকে থেকে একটু ঘুরে আসে, নয়তো বসে থাকতে থাকতে হাঁটু আর কোমর ধরে আছে। হাঁটাহাঁটি করে এসে ফোন হাতে নিয়ে বসে। তার মানুষটার কল দেওয়ার সময় হয়ে গেছে। ঠিক টাইমে ইরহান কল দেয়। যদি কল রিসিভ করে সালাম জানায়। ইরহান সালামের জবাব দিয়ে জানতে চায়, আমার বাচ্চার আম্মুর শরীর ঠিক আছে? একদম ঠিক আছি। হ্যাঁ, সকালের খাবার খেয়েছো? আপনি খেয়েছেন? এই তো মাত্র খেয়ে তারপর তোমায় কল দিলাম। ফোনটা একটু পেটের কাছে নাও তো, দেখি সে কতটুকু বড় হয়েছে, কেমন আছে। যদি পেটে হাত দিয়ে দেখায়। এখনই কি বড় হবে? আমাকে দেখে বোঝাই যাচ্ছে না। আর চিন্তা করবেন না, সে ভালো আছে। কিন্তু একটা কথা বলুন তো,
কি কথা? আপনি এরকম শুকাইতেছেন কেন? জ্যোতির কথায় ইরহান মুচকি হেসে বলে, তাই নাকি? আমি শুকিয়ে গেছি? কি করব বলো? এখানে তো আর বউয়ের ভালোবাসা আদর কিছুই পাচ্ছি না, আর না বউয়ের হাতে রান্না খেতে পারছি, তাই মনে হয় শুকিয়ে যাচ্ছি। ব্যাপার না, সব জমিয়ে রাখো, দেশে গেলে বেশি বেশি আদর ভালোবাসা দিয়ে মোটা বানাই দিও। যা, আমি মজা করছি না। শুকাইনি বাচ্চার আম্মু, আমি আগের মতোই আছি। ভালোবাসার মানুষগুলোর কাছে এমনই মনে হয়। আমার কথা ছাড়ো, তুমি ঠিক সময় খাবার খাবে। আর কত খাবো? খেতে খেতে দেখেন না মোটা হয়ে গেছি। এসব বলে না, আমি কাজ করি কার জন্য? যখন যেটা খেতে মন চাই খাইবা, যেটা পড়তে বা কিনতে মন চাই কিনে ফেলবা। যত মোটা হওয়ার হও, আমার কোনো সমস্যা নেই। মোটা হওয়ার ভয়ে খাওয়ায় কোনো অনিয়ম করবা না, টাকার কোনো চিন্তা করবা না। শুনো, আজ বিকালের দিকে গিয়ে তোমার নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে এসো তো। আমার দেশে থাকতেই খোলা দরকার ছিল, কিন্তু মনে ছিল না। তারপর ওই দিক দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে একটু চেক আপ করিয়ে আসবা। বাজার সদাই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। রাস্তার ওই পাশে লিয়াকত আছে না, ওরে আমি বলে আসছি প্রতি সপ্তাহে বাজার সে করে দিবে। কি কি লাগবে লিস্ট করে দিবা, ও এনে দিবে। আমি এখান থেকে ওকে টাকা পাঠিয়ে মতো জ্যোতি দাদিকে নিয়ে গিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আসে, চেক আপও করিয়ে আসে। রাতে ইরহান কল দিয়ে যখন বলে, তোমার কি লাগবে বলতে কখনো লজ্জা বা সংকোচ পাবে না বাচ্চার আম্মু। জ্যোতি তখন হুট করে বলে ওঠে, আবার আপনাকে লাগবে বোকা পুরুষ। ইমনের অপারেশন হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত, আর পায়ের জন্য সব মিলিয়ে 1 সপ্তাহ হাসপাতালে থাকতে বলেছে। এইদিকে তাসলিমা বানু সব জায়গায় সম্পত্তি 2 ছেলের নামে সমান ভাগে ভাগ করে দিয়েছে। ঈশান তাসলিমা বানুর সাথে ভাব জমিয়ে একটু বেশি চেয়েছিল। ঈশান ছোটদের নাকি বেশি দিতে হয়, আরো নানান কত যুক্তি দিয়েছে। তাসলিমা বানু শুনেও কানে তুলেনি, দুজনকে সমান ভাগ দিয়েছে। সবকিছু নিজের নামে পেয়ে ঈশানের এখন পাত্তায় পাওয়া যায় না। ইমনের অপারেশনের সময়ও ছিল না, একবার দেখতেও যায়নি। তাসলিমা বানু এই বয়সে কি করে একা একা শহরে যাবে? শেষে দিনাকে নিয়ে যায় ইমনের কাছে। ইমনের আর 2 দিন পর রিলিজ দিবে। লিমা বলে দিয়েছে ইমনকে নিয়ে সে তার বাপের বাড়ি উঠবে। এইখানে ইমনকে দেখাশোনা করার অনেক লোক আছে। মোট কথা, লিমা আর এই বাড়িতে যেতে চাইছে না। যার জন্য এতদিন ওই বাড়িতে পড়েছিল সে কাজ হয়ে গেছে। জায়গা জমি ইমনের নামে পেয়ে গেছে। এখন ওই বাড়িতে গিয়ে ওই বুড়ির মুখ ঝামটা শোনার ইচ্ছে নেই। অনেক সহ্য করেছে, আর করবে না। এখন ইমনের পা ঠিক না হলে নাই, লাঠি দিয়ে হাঁটলেও লিমার সমস্যা নেই। সে এখন বাপের বাড়ি থাকবে। তাসলিমা বানু আর কি বলবে, লিমার কথাতে রাজি হয়ে যায়। এই বয়সে আসলে সে ইমনের ভালো করে দেখাশোনা করতে পারবে না। এর থেকে ইমন সুস্থ হওয়ার আগ পর্যন্ত না হয় থাকুক। লিমার মা জোয়ান আছে, ভালো মতো সেবা যত্ন করতে পারবে মেয়ে জামাইয়ের। তাসলিমা বানু তো আর জানে না তার ছেলের বউ তার মতোই পেয়েছে। ঈশান এখন হাসপাতালের ওই নার্সের পিছনে পড়েছে। কাজ নেই, সারাদিন মেয়েদের পিছনে ঘোরায় তার স্বভাব। নার্সটা প্রথম কয়েকদিন পাত্তা না দিলেও এখন ঈশানের সাথে নানান জায়গায় ঘুরতে যায়। ঈশানকে এখন প্রায় হাসপাতালের সামনে দেখা যায়। দুজন যেমন নতুন প্রেমে পড়েছে। ঈশানের অন্যদিকে এখন মন নেই, যে করে হোক এখন তাকে এই সূচনা নামক সুন্দরী রমণীকে নিজের করে একদিনের জন্য হলেও পেতে চায়। অনেক ঘুরিয়েছে এই মেয়েটা, তারপর এর মেয়েই ঈশানের পিছন পিছন ঘুরবে। বিকেলবেলা জ্যোতি ইরহানের সাথে ভিডিও কলে কথা বলতে বলতেই ঘুমিয়ে গেছে। এটা তার প্রতিদিনের অভ্যাস, ইরহানকে কলে রেখে ঘুমানো। মাঝে মাঝে বল, এটা আপনার শাস্তি। আমায় ঘুমের মাঝে রেখে আপনি চলে গিয়েছিলেন না, এখন প্রতিদিন আপনাকে আমি কলে রেখে ঘুমাবো। ইরহান জ্যোতির আবদার হাসি মুখে মেনে নিয়েছে। বউকে শান্তিতে ঘুমাতে দেখলে ইরহানেরও মনে প্রশান্তির হাওয়া লাগে। যদি ঘুমের মাঝে মাথায় কারো আদরের স্পর্শ টের পায়, কেউ সযত্নে মাথায় হাত বুলিয়ে আস্তে করে তাকে ডাকছে। কয়েকবার ডাকার পর বুঝতে পারে দাদিটাকে ডাকছে। চোখ পিটপিট করে তাকায় জ্যোতি, ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে দাদি, ডাকছো কেন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।